প্লিজ ম্যাম, এমন কিছু করবেন না। আমার বাবার চিকিৎসা করার জন্য আমি ঢাকায় এসেছি চাকরি করার জন্য, আর আপনি এসব কী করছেন? যদি স্যার একটাবার দেখতে পাই তাহলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। আমি আমার বাবাকে চিকিৎসা করাতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। চুপ, একটা কথাও বলবি না তুই আমার সঙ্গে। রেসপন্স কর, না হলে তোর তো চাকরি থাকবেই না, উল্টে তোকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেব। তারপর দেখবো তুই কি করে তোর বাবার চিকিৎসা করাস। তুই যদি আমাকে ভালোভাবে এনজয় দিতে পারিস তাহলে তোর বাবার যাবতীয় চিকিৎসার টাকা আমি দেব। ম্যাম, এগুলো কি বলছেন আপনি আবোল তাবোল? আপনি আপনার মধ্যে নেই। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন। যদি কেউ দেখে ফেলে এখানে আমাদের দুজনকে এমন অবস্থায়, তাহলে পুরো অফিসে লঙ্কাকাণ্ড ঘটে যাবে। প্লিজ ছেড়ে দেন। চুপ, একদম চুপ। আমাকে আমার কাজ করতে দে ভালোই ভালোই, না হলে কিন্তু তোর খবর আছে। স্বাধীন মারিয়াকে তার কাছ থেকে অনেক ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারে না। শেষমেশ স্বাধীন নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে মারিয়ার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। মারিয়া সাথে সাথেই থাপ্পড় খেয়ে নিজের জ্ঞান ফিরে পায় এবং স্বাধীনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর স্বাধীনকে জোর করে বেডে ফেলে দেয়। তারপর মারিয়া স্বাধীনের শরীরের ওপর উঠে গিয়ে এলো পাথারি কিস করতে থাকে। স্বাধীন নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মারিয়া তাকে আর ছাড় দিচ্ছে না। শেষমেশ স্বাধীন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, মারিয়ার সঙ্গে রেসপন্স করতে লাগে। এভাবে পেরিয়ে যায় 3 ঘন্টা। 3 ঘন্টা পর মারিয়া স্বাধীনের বুকের ওপর শুয়েছিল, মাঝে মাঝে মুখ তুলে স্বাধীনের দিকে তাকাচ্ছে। অন্যদিকে স্বাধীন উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। মারিয়া স্বাধীনকে চিন্তিত হতে দেখে ওর বুকের উপর থেকে উঠে পোশাক পরতে পরতে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, দেখ, আমি তোর দুঃখ বুঝতে পারছি, কিন্তু কি করব, এই যৌবন এখন তো এনজয় করার বয়স, বুঝলি? তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি, তোর কাছে সঁপে দিয়েছি। তুই আবার এইসব কারো কাছে বলিস না। আর তোর বাবাকে চিকিৎসা করানোর জন্য যত টাকা লাগবে সব টাকা আমি দিয়ে দেব ম্যানেজারকে বলে। তুমি আমাকে অনেক এনজয় দিয়েছিস রে, অনেক মজা পেয়েছি। কখনো ভাবতেও পারিনি তোর এত পিচ্ছি একটা ছেলে আমাকে এত মজা দিতে পারবে। ম্যাম, এগুলো কি বলছেন আপনি? আপনার মুখে কি একটুও কথা আটকাচ্ছে না? নিজের ব্যাপারে এমনভাবে কথা বলতে আপনার একটু লজ্জা করছে না? আর মা এর জন্যই বলেছিল, শহরে যাচ্ছিস ভালো কথা, মেয়েদের কাছ থেকে দূরে থাকবে, শহরের মেয়েরা একদমই বাজে। কিন্তু আমি মার কথার তেমন একটা প্রকৃত গুরুত্ব দেইনি। তাই আমি পার্সোনাল গার্ড হই কখনো জানতে পারিনি আপনি আমার সঙ্গে এমন করবেন। তাহলে কখনোই আপনার পার্সোনাল গার্ড হতাম না। দেখো, তোমার কি জানা না জানাতে জানে না, কিন্তু একটা কথা শুনে রাখছেন, তুই আমাকে অনেক মজা দিয়েছিস, আমি কখনো ভুলতে পারবো না। আর তুই আমার ফার্স্ট টাইম ছিলি, কখনো ভাবতে পারিনি এইগুলাতে এত এনজয় করা যায়। যদি জানতাম তাহলে অনেক আগেই শুরু করতাম। আর শোন, শুয়ে থাকতে হবে না, এখন ফ্রেশ হয়ে নি। নিচের দিকে একটু তাকা, পুরো শরীরে লিপস্টিকের দাগ লেগে আছে। যদি এমন অবস্থায় বাহিরে যাস তাহলে সবাই উল্টোপাল্টা চিন্তা করবে। যা, ফ্রেশ হয়ে নে। মারিয়ার কথা শুনে স্বাধীন নিজের দিকে তাকায়, দেখে পুরো শরীরে লিপস্টিকের দাগ লেগে আছে। জায়গায় জায়গায় লাভবার্ড রক্ত জমে আছে, যেন খুবলে খেতে চেয়েছিল তাকে। স্বাধীন চিন্তা না করে শোয়া থেকে উঠে দেখে তার শরীরে বিন্দুমাত্র পোশাক নেই। মারিয়া তার দিকে এখনো তাকিয়ে আছে। স্বাধীনকে দেখে মারিয়া একটু বাঁকা হেসে বলতে লাগে, নেশার ঘরে তেমন একটা উপভোগ করতে পারিনি, চল আর এক রাউন্ড খেলি রে। না আপু, আমাকে যেতে হবে। স্যার নিশ্চয় তার জগিংয়ের সময় হয়ে গেছে। এখন যদি আমাকে খুঁজে না পায় আর আপনার কাছে এসে আমাকে পায়, তাহলে স্যার আমাকে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। এই অল্প কিছুদিনেই আপনার বাবাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। স্বাধীনের কথা যেন মারিয়ার কান অব্দি পৌঁছালো না, এখনও তার দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে রয়েছে। স্বাধীন মারিয়ার অমনভাবে তাকানো দেখে অনেকটা ভয় পেয়ে রয়েছে। সে কোনো মতো প্যান্ট খুঁজতে লাগে। প্যান্ট দেখে খাটের এক কোণে পড়ে আছে। প্যান্টটা তুলতে যাবে, ঠিক তখনই মারিয়া তার কাছে এসে হাত থেকে প্যান্টটা কেড়ে নিয়ে অন্যদিকে চেঙ্গি দিয়ে ফেলে দেয়। তারপর স্বাধীনের 2 হাত শক্ত করে চেপে ধরে খাটের উপর শুয়ে পড়ে। বাবা আসবে না আর তোকে ছাড়তে ইচ্ছে করছে না রে। এখন যদি পারতাম তোকে আমার সঙ্গে সব সময় কাছে কাছে রাখতাম আর দিনভর রোম্যান্স করতাম, কাজে যেতাম না।
চল একটা কাজ করি, তোকে বিয়ে করে ফেলি, তখন তো তুই আর তালবাহানা দেখাতে পারবি না আমাকে। মারিয়ার কথা শুনে স্বাধীনের যেন মরিমরি অবস্থা। কোনোভাবে মারিয়াকে তার হাত থেকে ছাড়িয়ে খাট থেকে উঠতে যাবে, ঠিক তখনই পিছন থেকে স্বাধীনের হাত ঝাটকা দিয়ে টান দিয়ে মারিয়া তার বুকের উপর স্বাধীনকে টেনে ফেলে দেয় এবং শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে লাগে, এর আগে অনেক ছেলেকে হাত করেছি, কিন্তু তোর মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। তোকে ছাড়তে ইচ্ছে করছে না। তোকে জড়িয়ে ধরে যেন আমি দিনের পর দিন রইতে পারবো, হাজারটা পথ পাড়ি দিতে পারবো। মারিয়ার কথা শুনে স্বাধীন মারিয়ার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। মারিয়া স্বাধীনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে তার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে থাকে। সেভাবেই পেরিয়ে যায় 5 মিনিট। মারিয়ার হাত থেকে স্বাধীন ছাড়াবে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগে। মারিয়ার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, আপনি মানুষ না, অন্য কিছু। আর একটু সময় কিস করলে তো আমি মরে যেতাম। কি বলছিস? সামান্য কিছু সামলাতে পারছিস না, মরে যাওয়ার কথা বলছিস? তাহলে এখন বিয়ে হবে, দিনভর আমার সঙ্গে রোম্যান্স করবি, তখন কেমন লাগবে রে? আমার সঙ্গে কেন রোম্যান্স করতে যাবেন আপনি? একটু আগে তো বললেন অনেক ছেলেকে হাক করেছেন, কিন্তু এমন ফিলিংস পাননি। আমাকে যে হাক করে ফিলিংস পাচ্ছেন, তো ওই ছেলেদের কাছে যান। আমার কাছে কেন আসছেন? আমার দেহতে কেন অযথা দাগ লাগাচ্ছেন আপনি? সাধু সাজতে হবে না রে। তুই কোনো মেয়েকে যে ভোগ করিসনি তা প্রমাণ কি ছিল? হ্যাঁ, আর শোন, সাফ সাফ একটা কথা বলি, আমি একদম ভার্জিন ছিলাম। আর যে ছেলেদের সঙ্গে বললাম না হাক করেছি, ওরা আমার ফ্রেন্ড ছিল, এর বেশি কিছু ছিল না। এখনই অন্য ছেলেদের কথা বলতেই তোর গায়ে জ্বালা করছে। দেখুন ম্যাম, আমরা গ্রামের ছেলে, তেমন কিছু বুঝি না। আমরা পিয়ন ছিলাম। আপনারা শহরের মেয়ে, আপনারা অনেক খারাপ। আগে জানলে কখনোই এমনভাবে আপনার পার্সোনাল বডিগার্ড হয়ে থাকতাম না। আর হ্যাঁ, আমি আপনাকে বিন্দুমাত্র বিশ্বাস করি না। যে মেয়ে জোর করে তার সতীত্ব অন্য ছেলের হাতে তুলে দেয়, সে মেয়ে আর কী কী করতে পারবে তার আর না বলি। আপনি একদম বাজে মেয়ে। আপনার মতো বাজে মেয়েকে কখনো আমি কেন, কোনো ছেলেই বিয়ে করবে না। আমার সঙ্গে আপনি আপনার বিয়ের কথা মাথা থেকে একদমই ঝেড়ে ফেলুন। স্বাধীনের কথা শুনে মারিয়ার গায়ে যেন 100 ডিগ্রি রাগ উঠে যায়। মারিয়া নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে স্বাধীনের হাতের পাশে থাকা ডিম লাইট তা দিয়ে বাড়ি দেয় স্বাধীনের হাত। স্বাধীন হাত চেপে ধরে খাটে শুয়ে পড়ে। স্বাধীনের কষ্ট পেতে দেখে মারিয়ার কেমন যেন অনুশোচনা বোধ কাজ করে নিজের মধ্যে। তোর সাহস কি করে হয় আমার সঙ্গে এমন কথা বলতে? ড্রিঙ্কস করি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, ছোটোখাটো পোশাক পরি, তার মানে এই না নিজের ইজ্জত বিলিয়ে বেড়াই। আর শোন, তুই ফার্স্ট যে ছেলে আমার গায়ে টাচ করেছে, আর এই দেখ। কথাটা বলেই মারিয়া স্বাধীনকে বিছানার চাদর দেখাতে লাগে। স্বাধীন তার হাত চেপে ধরে শুধু গোংড়াচ্ছে আর তার হাত দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর মারিয়ার দিকে তাকায়, দেখে চাদর চেপে ধরে তাকে ইশারা করে বলছে, এই দেখ, রক্ত লেগে আছে এখনো। তুই এতটাও ছোট না যে এসবের মানে কিছুই বুঝিস না। কথাটা বলে মারিয়া কোনো মতে নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন তার হাত চেপে ধরে এখনও খাটের উপর শুয়ে থেকে ঘুমাচ্ছে। হাতের অনেক অংশে এখনও কাজ ঢুকে আছে। স্বাধীন নিজেকে আর দমাতে না পেরে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মারিয়া ওয়াশরুম থেকে বের হয়ে সামনের দিকে তাকিয়ে দেখে স্বাধীন এখনও সেই অবস্থায় খাটের উপর শুয়ে আছে। একটু চিন্তা হয়, স্বাধীনের কাছে এগিয়ে গিয়ে গায়ে হাত দেয়। দেখে স্বাধীনে কোনো রেসপন্স নাই। অনেকটা চমকে ওঠে, নাকের সামনে হাত দিয়ে দেখে এখনও নিঃশ্বাস ফেলছে। তারপর টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এসে স্বাধীনের মুখে পানি দিতে লাগে। ঠিক তখনই স্বাধীনের জ্ঞান ফিরে। হাতের ব্যথা এখনও দ্বিগুণ, তাও কোনো মতো স্বাধীন উঠে বসে মিটমিট করে সামনের দিকে তাকিয়ে দেখে মারিয়া দাঁড়িয়ে আছে, এখনও তার হাতে পানি। স্বাধীন নিজেকে সামলে নিয়ে দাঁড়াতে যাবে, ঠিক তখনই তাল সামলাতে না পেরে পড়ে যেতে যাবে। ঠিক তখনই কোনো মতে মারিয়া স্বাধীনকে জড়িয়ে ধরে তাল সামলাতে না পেরে স্বাধীনকে নিয়ে খাটের উপর পড়ে যায়। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে। কোনো মতে তাকিয়ে মারিয়া তার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীন মারিয়াকে তার কাছ থেকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হতে যাবে। ঠিক তখনই মারিয়া স্বাধীনকে বলে, আসো, এই অবস্থা নিয়ে বের হোস না রুমের বাইরে। যতক্ষণ রুমের মধ্যে আছিস নিয়ে চিন্তায় আছি। তুই এইখানে বস,
আমি বাইরে থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি, তারপর তোর হাতটা ব্যান্ডেজ করে দিই। তারপর তুই না হয় ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যাস। তোর শরীরে অনেকটা অংশ এখনো লিপস্টিক লেগে আছে। যদি নিচে চাস তাহলে বাসার সবাই অবশ্যই তোকে দেখে ফেলবে আর অনেক অনেক কথা বলবে। মারিয়ার কথা শুনে স্বাধীন দরজার কাছ থেকে সরে এসে খাটে বসে পড়ে। মারিয়া ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করে পরিধান করে রুমের বাইরে চলে যায়। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে আসে রুমে স্বাধীনের কাছে। তারপর চেয়ার টেনে স্বাধীনের সামনে গিয়ে বসে। ফার্স্ট এড বক্স থেকে স্যাভলন বের করে হাতে যেখানে যেখানে কাঁচ লেগে কেটে গেছে সেখানে সেখানে পরিষ্কার করতে লাগে। তারপর সুন্দরভাবে স্বাধীনের হাত ব্যান্ডেজ করে দেয়। স্বাধীন উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই আবার বসে পড়ে। শরীর অনেক ক্লান্ত হয়, রাতভর তার উপর অত্যাচার হয় আর হাত কেটে রক্ত বের হয়, অনেকটা ক্লান্ত সে। তারপর মারিয়া কোনো মতে স্বাধীনকে ধর করে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর স্বাধীনের শরীর যেখানে যেখানে লিপস্টিকের দাগ ছিল সেখানে সেখানে ভালোভাবে পরিষ্কার করে দিতে লাগে। স্বাধীন অনেকটা অবাক হয়ে যায়। মারিয়ার মধ্যে এ যেন এক অন্য মেয়েকে দেখতে পাচ্ছে। যে মারিয়ার দিকে একবার নজর যেতে দেখে মারিয়ার চোখ অশ্রুতে ছলছল করছে, যেন নিমিষে বাঁধ ভেঙে সেটা বের হতে পারে। স্বাধীনকে ফ্রেশ করে রুমে এসে স্বাধীনকে কেক খাইয়ে খাটের উপর বসিয়ে দেয়। তারপর যত্ন সহকারে স্বাধীনের শার্ট পরিয়ে দেয়। তারপর মারিয়া বিছানার চাদরটা তুলে অন্য আরেকটা চাদরে পেতে দেয়। স্বাধীন এখনো থম মেরে সেইখানে বসেছিল। ঠিক তখনই মারিয়া স্বাধীনের কাছে সে কপালে একটা দীর্ঘ চুম্বন করে। স্বাধীন বুঝতে পারে না মেয়েটির আবার কি হলো। একটু পর স্বাধীনকে ছেড়ে দিয়ে মারিয়া বলতে লাগে, সরি তোমার সঙ্গে তখন অমন ব্যবহার করার জন্য। আসলে সব মেয়ে তার উপর লাগানো আরোপকে অস্বীকার করতে পারে, কিন্তু তার চরিত্রে যদি কোনো আরোপ লাগে তাহলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তাই আমিও কন্ট্রোল করতে না পেরে তোমার সঙ্গে এমন ব্যবহার করে ফেলেছি। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। মারিয়ার কথা তার কান অবধি পৌঁছায় না। স্বাধীন মারিয়াকে তার কাছ থেকে কোনো মতে সরিয়ে দরজা খুলে রুম থেকে বের হয়ে যায়। তার রুমে চলে যায়। স্বাধীন তার রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে মারিয়ার বাবার রুমের সামনে চলে আসে। দরজার কড়া নাড়তেই মারিয়ার বাবা দরজা খুলে দেয়। কি ব্যাপার স্বাধীন, তোমার আজ ঘুম থেকে উঠা বুঝি লেট হয়ে গেছে? প্রত্যেকদিন তুমি এসে আমাকে ঘুম থেকে তুলে দাও, তারপরে তুমি নামাজ পড়ে আমাকে নিয়ে জগিং করতে যাও, কিন্তু আজ এত লেট হলো যে? কি হয়েছে তোমার? ঠিক তখনই মারিয়ার বাবার নজর দেয় স্বাধীনের হাতের দিকে। স্বাধীনের হাতটা তার দিকে এগিয়ে নিয়ে এসে স্বাধীনকে উদ্দেশ্য করে মারিয়ার বাবা বলতে লাগে, কি হয়েছে তোমার হাতে ব্যান্ডেজ করা কেন? মারিয়ার বাবার প্রশ্নের উত্তরে কি জবাব দিবে কিছুই বুঝতে পারে না। আমতা আমতা করে স্বাধীন বলতে লাগে, আসলে স্যার, ঘুম থেকে উঠে ওয়াশরুমে হঠাৎ পা স্লিপ করে পড়ে হাতে একটু ব্যথা পাই, তাই রুমে শুয়েছিলাম আর আসতে একটু লেট হয়েছে। সরি লেট করার জন্য। ইটস ওকে বাবা, তুমি রুমের মধ্যে আসো। তারপর স্বাধীন রুমের মধ্যে প্রবেশ করে মারিয়ার বাবা জগিংয়ের পোশাক পরে নেয়। স্বাধীন হাতে একটা ফ্ল্যাক্সের পানির বোতল নিয়ে বের হয় রাস্তা দিয়ে। মারিয়ার বাবা জগিং করছে, স্বাধীন তার পিছু পিছু হাঁটছে। যখন পানি লাগছে তখন মারিয়ার বাবার দিকে পানি এগিয়ে দিচ্ছে। স্বাধীন মারিয়ার বাবার পিছু পিছু হাঁটতে হাঁটতে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মারিয়ার বাবা স্বাধীনের নাম ধরে ডাকে, কিন্তু তার কোনো রেসপন্স পায় না। পেছনে ফিরে তাকিয়ে দেখে স্বাধীন মাটিতে পড়ে আছে। তখনই ডাকাডাকি করে মুখে পানি ছিটা দেয়, কিন্তু তার জ্ঞান ফিরে না। শেষমেশ অ্যাম্বুলেন্সে ফোন করে স্বাধীনকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়। ডাক্তার, ছেলেটার কি হয়েছে? হঠাৎ আমার সঙ্গে হাঁটতে হাঁটতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল, আর পানি সেটে দেওয়ার পরও ওর জ্ঞান ফিরে আসলো না যে? কোনো কি ডেঞ্জারাস কিছু হয়েছে ডাক্তার? আসলে আমি নিজেও বুঝতে পারছি না এই বয়সে ছেলেরা আনন্দ ফুর্তির মধ্যে থাকবে। ছেলেটা অনেক চিন্তিত, অনেক দুর্বল হয়ে গেছে চিন্তা করতে করতে, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান ফিরলে ছেলেটাকে বলবেন নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখতে, আর যেন চিন্তা না করে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাওয়ালেই ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবে। ডাক্তারের কথাটা বলে কেবিন থেকে বের হয়ে যায়।
মারিয়ার বাবা গিয়ে স্বাধীনের পাশে চেয়ার টেনে বসে পড়ে। ঠিক তখনই মারিয়া তার বাবাকে ফোন করে। বাবা তুমি কোথায়? তুমি তো এত লেট করে বাসায় ফেরো না। আজ এত বেলা হয়ে গেছে কিন্তু তুমি বাসায় আসোনি। কোথায় আছো তুমি? তুমি তো জগিং করতে এতটা সময় নাও না। আরে মা, আর বলিস না। স্বাধীন আছে না, আমার সঙ্গে হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। মারিয়া তার বাবার মুখ থেকে এমন কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়। নিজের উপর নিজেরই ধিক্কার দিতে লাগে। তারপর উদ্বেগ কণ্ঠ নিয়ে মারিয়া তার বাবাকে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন করতে লাগে। বাবা কি হয়েছে ছেলেটার? এখন কোথায় তোমরা? কি করছো? আর ছেলেটার কন্ডিশন এখন কেমন হয়েছে? আরে থাম থাম, একসঙ্গে এত প্রশ্নের উত্তর দেব কি করে? এখন ঠিক আছে। ডাক্তার বলল অনেক চিন্তা করে আর শরীর অনেক দুর্বল, তাই হাঁটতে হাঁটতে জ্ঞান হারিয়ে ফেলেছে। আর আমরা এই হসপিটালের এসেছি, একটু একটু পর আমি বাসায় যাব। ছেলেটা না হয় হসপিটালে কিছুদিন থাকুক, সুস্থ হয়ে তারপর না হয় বাড়িতে ফিরবে। আচ্ছা বাবা, তাহলে তুমি আসো। আমাকে একটু বের হতে হবে, আজকে কলেজের একটু এক্সট্রা ক্লাস আছে। ফিরতে লেট হতে পারে, কিংবা বান্ধবীদের বাসায় থাকতে পারি। আচ্ছা মা, ঠিক আছে। তাহলে নিজের দিকে খেয়াল রাখিস। আর হ্যাঁ, তোর বিষয়ে দিন দিন নেগেটিভ রিপোর্ট আসছে, কিন্তু তুই নাকি অনেক ড্রিঙ্কস করিস, বন্ধুদের সাথে নাইট ক্লাবে যাস। বলছে কি মা, এইগুলো কমিয়ে দে। এনজয়ের বয়স তো তোদের, এনজয় করবে, সমস্যা নেই, কিন্তু সবসময় ড্রিঙ্কস করা, এনজয় করা, এইগুলো কিন্তু ভালো না। তোর মনে নেই ইমরান আঙ্কেলের কথা? যে ইমরান আঙ্কেল তোকে অনেক ভালোবাসতো, ছোটোবেলা তোর কাছে এসে তোকে অনেক চকলেট দিত। তোর এই ইমরান আঙ্কেল ড্রিঙ্কস করতে করতে ক্যান্সার ধরা পড়ে, তারপর কিন্তু সে মারা যায়। তারপর থেকে আমি ড্রিঙ্কসের নাম পর্যন্ত মুখে নেই না। আমি চাই না তুই আমার একমাত্র মা মরা মেয়ে, তোকে নিয়ে আমি বেঁচে আছি। যদি এমন কিছু হয় তাহলে আমি নিজে বাঁচতে পারবো না। অন্তত নিজের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে এসব বাদ দে মা। আচ্ছা বাবা, আমি আর ড্রিঙ্কস করব না। এখন সামনে এক্সাম, আমি সেই দিকে ফোকাস দিয়েছি। আল্লাহ হাফিজ বাবা। আর ভাই, সকালে দেখা হবে। কথাটা বলে মারিয়া ফোন কেটে দেয়। অন্যদিকে স্বাধীনের জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করে সামনের দিকে তাকিয়ে দেখে মারিয়ার বাবা কারোর সঙ্গে কথা বলছে। কথা বলার ধরন দেখে বুঝতে পারি মারিয়ার সঙ্গে মারিয়ার বাবা ফোনে কথা বলছে। ফোন রেখে দিয়ে স্বাধীনের দিকে তাকিয়ে দেখে স্বাধীন তার দিকে তাকিয়ে আছে। তুমি এতটুকু ছেলে হয়ে কি এমন চিন্তা করো? চাকরি নেওয়ার সময় তো আমার কাছে এসে অনেক পুনর্বিনয় করেছো চাকরি নেওয়ার জন্য। বাবা, তুমি আমাকে তোমার বাবা মনে করে সব কথা খুলে বলতে পারো। কি হয়েছে? তোমার সঙ্গে মিশে আমি অনেক বেটার ফিল করি, তোমার সঙ্গে কথা বলে অনেক বেটার ফিল করি। বাবা, তুমি নির্ভয়ে আমাকে বলতে পারো। মারিয়ার বাবার কথা শুনে স্বাধীন উপরের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে শোয়া থেকে আদশোয়া হয়ে বসে। মারিয়ার বাবার দিকে অশ্রুনয়ন দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, স্যার, আমার বাবা নেই, অনেক আগে মারা গেছে। আমার বয়স তখন 10 বছর। আমার বাড়িতে মা আর একটা বোন আছে, আমার থেকে ছোট, ওর 13 বছর। পৃথিবীতে আমার আর আমার বোনের মা ছাড়া কেউ নেই। মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে। আমি লেখাপড়া করতে চাইনি, মার দুঃখ কষ্ট দেখে চেয়েছিলাম তার সঙ্গে সংসারে হাল ধরব। কিন্তু আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের স্যার মাকে বলেছিল আমি নাকি অনেক ভালো স্টুডেন্ট, তাই মা যেভাবেই হোক আমাকে লেখাপড়া করাইছে। কিন্তু আপনার বাসায় কাজে যোগ দেওয়ার আগে 7 দিন আগে হঠাৎ মা জ্ঞান হারিয়ে ফেলে তার কর্মস্থলে। তারপর তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। আমি শুনি বাসা থেকে হাসপাতালে চলে যাই। ডাক্তার খেসু রিপোর্ট দেয়। রিপোর্টগুলো করে ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার বলে মার ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে থাকার কারণেই চাইলেই আমার মাকে অপারেশন করে সুস্থ করা যাবে। অপারেশন করতে 20 লক্ষ টাকা। আমি চিন্তিত হয়ে পড়ি, 20 লক্ষ টাকা কিভাবে জোগাড় করব। যেখানে সংসার চলে টেনে টুনে, সেখানে কিভাবে এতগুলো টাকা জোগাড় করব। বাড়ি আর অল্প কিছু জায়গা ছিল, সেই জায়গাটুকু বিক্রি করেও 20 লক্ষ টাকা হবে না। তাই আর কিছু চিন্তা না করে ঢাকায় চলে আসি।
চাকরি নেওয়ার জন্য। যদি কোনোভাবে চাকরি নেই তারপর সেই কর্মস্থল থেকে 20 লক্ষ টাকা অ্যাডভান্স চাই, আর আমার বেতন থেকে মাঝে মাঝে এসেই টাকা কেটে নেবে এটা ভেবে। কিন্তু আসার পর আমি কোনো জব খুঁজে পাই না। শেষমেশে আপনার সঙ্গে দেখা হয়, তার পরেরটুকু তো আপনি জানেনই। স্বাধীন তার কথা শেষ করে মারিয়ার বাবার দিকে তাকায়, দেখে মারিয়ার বাবা তার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীনের কথা শুনে মারিয়ার বাবার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু পড়তে যাবে, ঠিক তখনই মারিয়ার বাবা তার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফেলে। স্বাধীনের দিকে তাকিয়ে বলতে লাগে, তুমি এত কষ্ট সহ্য করছো, এতটুকু ছেলে হয়ে তোমার মাথায় এত এত চিন্তা। আমি নিজেই ভেবে তো অবাক হচ্ছি। তুমি কি একটাবারও আমাকে বলেছো যে তোমার মার চিকিৎসার জন্য এতগুলো টাকা দরকার? তাহলে আমি নিশ্চয়ই দিতাম তোমাকে, অযথা চিন্তা করতে হতো না। কথাটা বলেই মারিয়ার বাবা হাতে থাকা ঘড়ির দিকে তাকায়, তারপর স্বাধীনের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা, তাহলে থাকো, আমাকে অফিসে যেতে হবে। আর শোনো, তুমি পরিপূর্ণ সুস্থ না হওয়া অবধি কিন্তু বাসায় যাবে না, এইখানেই থাকো। আমি সময় হলে তোমার সঙ্গে দেখা করতে আসব। কিন্তু স্যার, এখন তো আমি সম্পূর্ণ সুস্থ আছি, দেখুন আপনার সঙ্গে কথা বলছি। ডাক্তার বলেছে তুমি অনেক ক্লান্ত, তোমাকে একটু বেড রেস্টে থাকতে হবে। আমি তোমার একটা কথাও শুনতে চাচ্ছি না, তুমি এইখানে থাকবে যে পর্যন্ত তোমাকে ডাক্তার রিলিজ না করবে। কথাটা বলে মারিয়ার বাবা কেবিন থেকে বের হয়ে যায়। অন্যদিকে মারিয়া তার বাবাকে মিথ্যা কথা বলে। তার বাবা কেবিন থেকে বের হয়ে যেতেই মারিয়া কেবিনের মধ্যে প্রবেশ করে। স্বাধীন অন্যদিকে ফিরে শুয়েছিল, ঠিক তখনই কেবিনের মধ্যে কারোর আসার শব্দ পায়। স্বাধীন দরজার দিকে তাকিয়ে দেখে মারিয়া দরজা দিয়ে কেবিনের মধ্যে ঢুকছে। স্বাধীন শোয়া থেকে একটু আদর্শ হয়ে বসে, মারিয়ার দিকে তাকিয়ে বলে, ম্যাম, আপনি এখানে? আপনি না আপনার বাবাকে বললেন আপনার কি যেন ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই বাসায় ফিরতে লেট হবে, কিন্তু এখানে যে? তো কি, আমি তো আমার ইম্পর্টেন্ট ক্লাস করছি, চুপচাপ শুয়ে থাকো। আর ওই দিনের জন্য আই এম এক্সট্রিমলি সরি। আসলে নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি আমি, আর আমি নিজের মধ্যে ছিলাম না। সত্যি কথা বলতে, তুমি যখন প্রথমে আমার বাবা তোমাকে বাসায় নিয়ে আসে তার পার্সোনাল গার্ড হিসেবে, তখন আমি বাবাকে অনেক করে বলে তোমাকে আমার পার্সোনাল গান বানাই। কিন্তু তারপরেও বাবা তোমাকে নিয়ে জগিংয়ে যায়। সেই প্রথম দেখাতেই তোমার উপর অনেকটা দুর্বল হয়ে পড়ি, যা কখনো তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ম্যাম, রাখুন সেসব কথা। তা এখন কিসের জন্য এখানে এসেছেন? আমি তোমাকে হাসপাতালে ভর্তি করেছি তাই না, রাতে তোমার উপর নির্যাতন করে আর সকালে তোমাকে মেরে, তাই তোমার যত্ন নেওয়ার জন্য আসলাম। কথাটা বলে মারিয়া স্বাধীনের কাছে এসে চুলে হাত বুলাতে লাগে। স্বাধীন অনেকবার হাত সরাতে লাগে, কিন্তু মারিয়া স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই স্বাধীন চুপ হয়ে যায়। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। ঠিক তখনই কেবিনের মধ্যে নার্স প্রবেশ করে। স্বাধীনকে মারিয়া মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। নার্স তাদের দুজনকে দেখে বলতে লাগে, ম্যাম, এটা কোনো আবাসিক হোটেল না। আপনি রুমের মধ্যে এসব কি করছেন রোগীর সঙ্গে? পিছন থেকে কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে মারিয়া স্বাধীনের বুকের উপর থেকে মাথা তুলে পিছনের দিকে তাকাতেই নার্সটি বলতে লাগে, ও সরি ম্যাম, আপনি এখানে? আর ইনি কে? এর আগে তো ঠিক চিনলাম না। ইনি কি আমাদের স্যার? নার্সের কথা শুনে মারিয়া হাসি মুখ নিয়ে নার্সকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাবতে পারেন সেই রকমই, বাট এখনো আপনার ছাড় না, অল্প কিছুদিনের হবে। মারিয়ার কথা শুনে নার্স আর তার কাজ করছিল। স্বাধীনকে ইঞ্জেকশন দেওয়া শেষ করে কেবিন থেকে নার্স বের হয়ে যেতেই স্বাধীন মারিয়াকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠ নিয়ে বলতে লাগে, ম্যাম, এগুলো কি বলছেন আপনি? দিন দিন আপনি কেমন যেন হয়ে যাচ্ছেন। আমি নিজেই আপনাকে চিনতে পারছি না। কিন্তু দেখেন, আপনি যদি এমন করেন তাহলে কিন্তু কাজ ছেড়ে দিতে আমি বাধ্য হব, কারণ আমি কখনোই এমন কিছু চাইবো না যার জন্য আমাকে আপনার বাবা ভুল বুঝুক। আমি আপনার বাবার হাত জোড়াজোড়ি করে চাকরি নিয়েছিলাম। আমি তার কথার খেলাপি করতে পারবো না, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার বাবা মা আমাকে তার শিক্ষা দেয়নি।
বুঝতে পারছি তোমার বাবা মা তোমাকে সৎ শিক্ষা দিয়েছে, কিন্তু তুমি কি জানো, তুমি যদি আমার কাছ থেকে দূরে যাও তাহলে যেখানেই থাকো না কেন তুমি তোমাকে ধরে নিয়ে আমার কাছে এনে বাসায় বসিয়ে রাখবে আর খাওয়াবে, আর তোমাকে জোর করে বিয়ে করব। তুমি কি চাও তোমার সঙ্গে এমন বাজে কাজ হোক? মারিয়ার কথা শেষ হতে স্বাধীন চুপ হয়ে যায়, কারণ মেয়েটিকে যতই কথা বলুক না কেন তার বোধগম্য হবে না, তাই চুপ করে একটু চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে। ঠিক তখনই কপালে আলতো ঠোঁটে ছোঁয়া অনুভব করে। স্বাধীন চোখ মেলে তাকাতে মারিয়া তার উপর বসে তার কপালে চুম্বন করছে। মারিয়াকে স্বাধীন হাত দিয়ে ধাক্কা দিতে মারিয়া তাল সামলাতে না পেরে ফ্লোরে গিয়ে ছিটকে পড়ে। স্বাধীন বুঝে উঠতে পারে না স্বাধীন কখনোই এমন কিছু চায়নি। তার কাছ থেকে মারিয়া পড়ে গিয়ে অনেকটা ব্যথা পায়। স্বাধীন তার হাতে ব্যান্ডেজ থাকা অবস্থায় বেড থেকে নেমে মারিয়াকে তুলতে লাগে। মারিয়ার চোখ দিয়ে অশ্রু বের হতে লাগে। অনেক জোরে পড়ে যায়, ব্যথা পেয়েছে সে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। স্বাধীনের দিকে তাকিয়ে দেখে তার হাত দিয়ে রক্ত বের হচ্ছে, কারণ ইনজেকশনে ক্যানোলা তার হাতের মধ্যে এখনো লাগানো ছিল। স্বাধীনের হাতে রক্ত বের হতে দেখে মারিয়া স্বাধীনকে বেডে শুইয়ে দিয়ে বলতে লাগে, নিচের দিকে একটু তাকাও, দেখো তোমার হাতে রক্ত বের হচ্ছে। আমার তো কিছুই হয়নি, পড়ে গিয়েছিলাম, একটু ব্যথা পেয়েছি, তার জন্যে কি তুমি নিচের দিকে খেয়াল না করে আমাকে ওঠাতে যাবে? তার মানে কি জানো, তুমি আমাকে ভালোবাসো, কারণ আমার একটু ব্যথা পাওয়াতে তুমি যদি এমন রিয়্যাক্ট করতে পারো তাহলে আমি মনে করি আমার জন্যে তোমার মনে বিন্দুমাত্র হলেও ফিলিংস আছে। ও ভাবছেন আপনি ম্যাম, কখনো না আপনার জন্য আমার মনে কখনো কাজ করতে পারে না, কারণ আপনার মতো মেয়েকে আমি কখনোই আমার বউ হিসেবে মেনে নেব না। কথাটা আমি কত করে বলবো, এখন জানতো আমার চোখের সামনে থেকে, আমাকে একটু একা থাকতে দিন। না না, তা তো হচ্ছে না, আমি এখানেই থাকবো আর তোমাকে রোমান্টিক অত্যাচার করব আর তোমার শরীরের যত্ন নেব। আমি বাবাকে তো বলেছি যে আজকে বাসায় ফিরবো না। তার মানে কি আজকে আমার সঙ্গে রাতে এইখানে থাকবে? স্বাধীনের কথা শুনে মারিয়া একটু বাঁকা হেসে মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। ম্যাম, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনার ভাবসাব আমার ভালো লাগছে না। আপনি এখানে থাকবেন মানে? আপনি চলে যান, যদি কেউ দেখতে পায় তাহলে অনেক খারাপ হয়ে যাবে। আর স্যার তো বলেছে সে যে কোনো সময় আমাকে দেখতে আসতে পারে। যদি এসে দেখে আপনি আমার কেবিনে বসে আছেন, তখন কি রিয়্যাক্ট করবে স্যার, বুঝতে পারছেন? সবাই যা করে তাই করবে, তার মেয়ে আর মেয়ের জামাই একই কেবিনে আছে। দেখো, ভালো আপনার সঙ্গে কথা বলে পেরে উঠবে না। কথাটা বলে স্বাধীন অন্য পাশ ফিরে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বুঝে উঠতে পারে না সময়টা কত হয়েছে। হাতে ফোনটা নিয়ে দেখে তার মায়ের অনেকগুলো মিসড কল। স্বাধীন অবাক হয়ে যায়। অবাক হয়ে স্বাধীন মায়ের কাছে ফোন করতে যাবে, ঠিক তখনই তার মা ফোন করে। স্বাধীন ফোন রিসিভ করে কানে পাশে ধরতেই ওই পাশ থেকে তার মা বলতে লাগে, কি রে বাবা, তোকে সেই কখন থেকে ফোন করছি, কিন্তু তোর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ফোনটা একবার রিসিভ করছিস না, কি হয়েছে তোর? জানিস তোকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি আমি, তাই তোকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে রে বাপ। তুই বাসায় চলে আয়, তোর বাবার রেখে যাওয়া জমি তুই কাজ করে খা, আমাকে তো চিকিৎসা করাতে হবে না। আল্লাহ যতদিন হায়াত দিয়েছে ততদিনই এই পৃথিবীতে বেঁচে থাকবো, তার একদিনও বেশিও না কিংবা একদিন কমও পৃথিবীতে থাকবো না রে। ফোন করে শুধু এই কথাটাই বলবো, আসলে কাজে অনেক চাপ তো, তাই ফোন হাতে নিয়ে দেখিনি। আচ্ছা, তোমার এখন শৈলের কী অবস্থা? আর বোনের কি খবর? ও ঠিকমতো স্কুলে যাওয়া আসা করে তো? হ্যাঁ যাই তো, তোর সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু তুই তো তখন ফোন ধরলি না, স্কুলে গেছে। সেটা তোকে ফোন করব, তখন না হয় তুই ফোন রিসিভ করিস। আচ্ছা মা। তারপর স্বাধীন তার মায়ের সঙ্গে কথা বলতে লাগে। অন্যদিকে মারিয়া পাশে চেয়ার নিয়ে বসে স্বাধীন ও তার মায়ের কথোপকথনগুলো শুনছিল আর মুচকি মুচকি হাসছিল। আসলে মারিয়া মা অনেক আগেই মারা গিয়েছে, তার জন্মে 2 বছর পর। গল্পের অনেকটা দূরে তো চলে আসলাম। এবার আপনাদেরকে নায়ক আর নায়িকার পরিচয় করিয়ে দিই। নায়কের নাম স্বাধীন, মা বাবার একমাত্র সন্তান। ছোট একটা বোন আছে স্বাধীনের। বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে অনেক আগে মারা গিয়েছে। তারপর তার মা স্বাধীনকে আর তার বোনকে অনেক কষ্ট করে লালন পালন করে। অন্যদিকে মারিয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে। মারিয়ার মা অনেক আগেই মারা গিয়েছে। তার বয়স যখন 2 বছর ছিল তখন মারিয়ার মায়ের ক্যান্সার হয়ে মারা যায়।
এরপর মারিয়ার বাবা দ্বিতীয়বার আর বিয়ে করেনি, কারণ সৎমা এসে তার মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে এর জন্য। স্বাধীন মায়ের সঙ্গে কথা বলা শেষ করে ফোনটা পাশে রেখে মারিয়ার দিকে তাকিয়ে দেখে মারিয়া এখনও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মারিয়াকে তাকানো দেখে স্বাধীন তার মুখের সামনে তুড়ি বাজাতেই মারিয়া ধ্যান ভেঙে যায়। শাশুড়ি মা কি করে জানলো তোমার কিছু হয়েছে? আর তুমি তো তোমার মাকে কিছুই বললে না। তুমি হাসপাতালে ভর্তি অনেক ক্লান্ত হয়ে। কি বলছেন? আপনার শাশুড়ি মা মানে? আর হ্যাঁ, মাকে বলতে যাব কেন? সে শুনলে অনেক চিন্তা করবে। আমাকে নিয়ে অযথা তাকে চিন্তায় ফেলতে যাব কেন? আর হ্যাঁ, আপনি নেক্সট টাইম থেকে আমার মাকে শাশুড়ি মা বলবেন না। একবার বলবো, 1000বার বলবো, শতবার বলবো। আপনি কি করবেন আমার মুখ দিয়ে আমি বলবো, আপনি বলার কে? স্বাধীন জানে এখন মারিয়াকে যতভাবে বোঝানোর চেষ্টা করুক না কেন, কিন্তু কোনোভাবেই বুঝবে না। তাই স্বাধীন মাথার নিচ দিয়ে অন্য হাত তার চোখের উপর রেখে একটু ঘুমানোর চেষ্টা করে। ঘুমানোর চেষ্টা করতে স্বাধীন ঘুমের জগতে পা দেয়। অন্যদিকে তার দিকে তিক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। স্বাধীন ঘুম থেকে উঠে আজানের ধ্বনিতে চারিদিকে তাকিয়ে দেখে সন্ধ্যা নেমে এসেছে। বুঝতে পারে এটা মাগরিবের আজান দিয়েছে। স্বাধীন শোয়া থেকে উঠে বসতে যাবে, ঠিক তখনই বুকের উপর ভারী অনুভব করে। বুকের দিকে তাকিয়ে দেখে তার বুকের উপর কেউ একজন শুয়ে আছে। চুলগুলো সরিয়ে দেখে মারিয়া শুয়ে আছে। ঘুমন্ত চেহারায় যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে স্বাধীনের মধ্যে। কে বলবে এ মেয়েটা ঘুমের রাজ্য থেকে ফিরে এলে রাগী বদমেজাজি একটা মেয়ে হয়ে যায়। কথাগুলো ভাবতে ভাবতে স্বাধীন মারিয়ার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই মারিয়ার ঘুম ভেঙে যায়। স্বাধীন কি করবে বুঝে উঠতে পারে না, তাই পুনরায় বিছানায় শুয়ে পড়ে যেন মারিয়া বুঝতে না পারে। একটু পরে মারিয়ার ঘুম ভেঙে গেলে স্বাধীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর তার কপালে আলতো করে একটা চুমু দিয়ে শোয়া থেকে উঠে বসে। তারপর কেবিন থেকে কোথায় যেন চলে যায় মারিয়া। কেবিন থেকে চলে যেতে স্বাধীন হাঁপ ছেড়ে বাঁচে। হয়তো মেয়েটা চলে গেছে বাসায়, এমন সব ভাবতে লাগে। ভাবতে ভাবতে ফোনটা হাতে নিয়ে তার মার কাছে ফোন করে। তার ছোট বোনের সঙ্গে কথা বলতে লাগে। কথা বলছিল, ঠিক তখনই খট করে দরজা খোলার শব্দ পায়। দরজার দিকে তাকিয়ে দেখে মারিয়া তার হাতে অনেকগুলো খাবারের বক্স নিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করছে। স্বাধীন তার মায়ের সঙ্গে সংক্ষিপ্ত কিছু কথা বলে ফোন রেখে দিয়ে মারিয়ার দিকে তাকিয়ে বলতে লাগে, আপনি বাসায় যাননি এখনো? এইখানে যে আমি তো ভেবেছি আপনি বাসায় চলে গেছেন। তোমাকে হসপিটালে এরকম ভাবে রেখে আমি কি করে বাসায় থাকতে পারি বলো? তাই যাইনি। আর কিছুই তো খাওনি তুমি। এদিকে আসো, তোমাকে খাইয়ে দিচ্ছি। আমার ক্ষুধা লাগেনি, আপনি খান। বললেই হলো ক্ষুধা লাগেনি মানে? সেই কখন থেকে না খেয়ে রয়েছো, নিশ্চয়ই তোমার অনেক ক্ষুধা লেগেছে। মুখে মুখে বলছো না। এদিকে আসো, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাম, আপনাকে খাইয়ে দিতে হবে না আমাকে। দিন, আমি নিজের হাতে খেতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন, আমি কেন পরনারীর হাত দিয়ে খাবার খাবো? পরনারী মানে? কিছুদিন পর তোমাকে বিয়ে করব। আর হ্যাঁ, আমি বলেছি খাইয়ে দেবো তো খাবে। আমার মুখে মুখে তুমি দিন দিন অনেক কথা বলছো, যা আমার একদমই পছন্দ না। কিন্তু স্বাধীন মারিয়ার মুখের উপর আর কোনো কথা বলে না। না বলে মারিয়া আর কথা অনুযায়ী খাবার খেতে লাগে। মারিয়া স্বাধীনকে খাবার খাইয়ে দিয়ে পানি খাইয়ে দেয়। তারপর পুনরায় তার সামনে চেয়ার নিয়ে বসে ফেসবুক স্ক্রলিং করে। অন্যদিকে স্বাধীনের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় আর মনে মনে ভাবতে লাগে, এইখানে বুঝি আমার আর চাকরি করা হচ্ছে না ম্যাম। দিন দিন আমার সঙ্গে যেরকম আচরণ করা শুরু করেছে, যদি স্যার কোনোভাবে টের পেয়ে যায় তাহলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। আমি আমার মার চিকিৎসা করতে পারবো না। জানি না ম্যাম এরকম করছেন কেন, আগে তো এরকম ছিল না। হঠাৎ করে কি হলো তার? না, যেভাবে হোক আমাকে ম্যামের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যদি না পারি তাহলে সব ইচ্ছাই তার কাছ থেকে দূরে চলে যাব, যেন আমাকে আর সে কখনোই খুঁজে না পায়। এতটা দূরে চলে যাব। ঠিক তখনই মারিয়া দিকে একটু বাঁকা চোখ নিয়ে তাকিয়ে স্বাধীন আনমনে ভাবতে লাগে, কি মায়াবী চেহারা। তার দিকে একবার কেউ যদি তাকায় তাহলে দৃষ্টি সরাতে পারবে না। কিন্তু সে আমার মধ্যে কি এমন খুঁজে পেয়েছে যে আমার ওপর উঠে পড়ে গেছে? নাকি সবগুলো তার ভোগ বিলাসিতার জন্য সে আমার সঙ্গে হাতে এসব করে অনেক মজা পেয়েছে, তাই আমাকে তার কাছে যাচ্ছে? ছি ছি স্বাধীন, তুই এগুলো কি ভাবছিস?
আনমনে কথাগুলো বলছিল আর নিজেকে নিজেই বোঝাচ্ছিল। ঠিক তখনই মারিয়ার ফোন সাইডে রেখে কেবিনে বসে স্বাধীনের মাথা তার কোলের উপর রেখে মাথায় হাত বোলাতে লাগে। জানি না রে, পিছে তোর মধ্যে কি এমন লুকিয়ে আছে যে তোর প্রতি আমাকে এতটা দুর্বল করে ফেলেছে। বিশ্বাস কর, তোকে ছাড়া এক মুহূর্তও আমার আর থাকতে ভালো লাগে না। তুই বাসা থেকে বের হলে আমার যেন দম বন্ধ হয়ে যায়। কখন তোর সঙ্গে দেখা করব এই 2 মাসে বুঝে গিয়েছিলে তোকে ছাড়া আমি একদমই অচল। তোকে যে করেই হোক আমার লাইফে আমার আগামী পথ চলার জন্যে লাগবে। তুই কি হবি আমার আগামী পথ চলার সঙ্গী? দেখুন ম্যাম, আপনি অনেক সুন্দর, আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন, আমাকে না। আমি সামান্য একটা ছেলে, মাসে কয় টাকা উপার্জন করি বলেন? আপনি কখনোই আমার কাছে সুখে থাকতে পারবেন না। আপনি বড়লোক বাবার একমাত্র মেয়ে, যার কি না প্রত্যেক দিন সে টাকা খরচ করে, আমি তা 1 মাসে উপার্জন করি। আপনি কখনোই আমার কাছে সুখে থাকতে পারবেন না ম্যাম। আগে থেকে বেটার হবে আপনি অন্য কাউকে আপনার জীবন সঙ্গী হিসেবে চয়েস করেন, আমাকে না। স্বাধীনের কথা শেষ হতেই মারিয়া এসে স্বাধীনের মুখে এলোপাতাড়ি কিস করতে লাগে। স্বাধীন থম মেরে মারিয়ার প্রত্যেকটা কিস অনুভব করতে লাগে। একটু পর মারিয়া স্বাধীনকে ছেড়ে দিয়ে বলতে লাগে, শোনো, তোমাকে এইখানে কিস করার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না, কিন্তু তুমি নিজেই তা করে নিলে। হ্যাঁ, আর একটা কথা, তুমি যদি আর কখনো আমাকে ম্যাম বলে ডাকো বা আপনি করে ডাকো তাহলে তোমার খবর আছে। এখন থেকে তুমি করে আর আমার নাম ধরে কিংবা জান সোনা এসব বলে ডাকবে। দেখুন, আপনি আমার মালকিন, তো আপনাকে ম্যাম বলে ডাকবো, এটাই তো বাস্তব। আমি কখনো আপনাকে নাম ধরে কিংবা তুমি করে ডাকতে পারবো না। স্বাধীনের কথা শেষ হতে মারিয়া স্বাধীনকে আবার কিস করতে লাগে। প্রায় 5 মিনিট পর স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন হাঁপাতে লাগে। মারিয়া মুচকি একটু বাঁকা হেসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, এখনো কি তুই তোর আগের সিদ্ধান্তই অটুট থাকবি, নাকি আমাকে কিংবা আপনি করে বলি এই রোমান্টিক অত্যাচার সহ্য করবি? কোনটা বাকিটা তোর ইচ্ছে? স্বাধীন ভালো করে জানে তার সঙ্গে যত কথাই বাড়াবে তত তার জন্য খারাপ। তাই মারিয়ার কোল থেকে মাথা সরিয়ে বালিশের উপর রাখতে যাবে। শক্ত করে মারিয়া স্বাধীনের মাথা তার পায়ের উপর রেখে বলতে লাগে, এত ঢং দেখাতে হবে না, চুপচাপ শুয়ে থাক। স্বাধীন মারিয়ার পায়ের উপর থেকে মাথা না সরিয়ে সেভাবেই শুয়ে থাকতে লাগে। মারিয়া তার মনের আনন্দে স্বাধীনের মাথায় হাত বোলাতে লাগে আর গুনগুন করে গান গাইতে লাগে। স্বাধীনের অনেকটা ভালো লাগে এই মনোমুগ্ধকর পরিবেশটা। এভাবে পেরিয়ে যায় পুরো দিনটা। স্বাধীনের কাছ থেকে একটু পরে মারিয়া বিকালের দিকে স্বাধীনের কাছ থেকে মারিয়া একটু সরে আসে। বিকালের দিকে ডাক্তার চেক আপ করতে কেবিনের মধ্যে আসে। ঠিক তখনই স্বাধীনের চোখে কিছু একটা পড়ে। মারিয়া স্বাধীনের চোখ থেকে সরাতে নিলে দুজনের চোখাচোখি হয়। সময়ের আপসিকতায় মারিয়া স্বাধীনকে কিস করে দেয়। ঠিক তখনই পিছন থেকে ডাক্তার সব দেখে মারিয়াকে বলতে লাগে, মারিয়া মা, তুমি এখানে? আর তোমার বাবা যে বললো ওটা তোমাদের কাজের ছেলে, তাহলে এসব কি মা? আমি যা ভাবছি তাহলে কি সত্যি? ডাক্তারের কথা শুনে মারিয়া ভ্যাবাচাকে খেয়ে যায়। নিজেকে সামলে নিয়ে মারিয়া ডাক্তারকে বলতে লাগে, না মানে আসলে আঙ্কেল, ওর চোখে কিছু একটা পড়েছিল, বের করে দিলাম, এর থেকে বেশি কিছু না। ও আচ্ছা, তা মা তুমি বাসায় যাবে না? তোমাকে তো সেই সকাল থেকে দেখছি কেবিনের মধ্যে ছেলেটার সঙ্গে বসে কথা বলছো। সত্যি কথা বলতে আঙ্কেলের অবস্থা এরকম আমার কারণে হয়েছে। কারণ আমি কালকে রাতে ছেলেটাকে অনেক মারধর করেছিলাম, দেখছেন না হাতে ব্যান্ডেজ করা, তাই একটু যত্ন নিলাম। তারপর ডাক্তার মারিয়ার সঙ্গে আরও কিছু কথা বলে কেবিন থেকে বেরিয়ে যায়। আসলে স্বাধীনকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেটা মারিয়াদের হাসপাতাল। এখানে গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা দেয় মারিয়ার বাবা। আসলে মারিয়ার বাবা অনেক দয়াশীল ব্যক্তি যে এভাবে পেরিয়ে যায় দিনটা। রাতের বেলা স্বাধীন ঘুমিয়ে পড়ে। তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার কারণে মারিয়া স্বাধীনের বুকের উপর ঘুমিয়ে পড়ে। সকালবেলা মারিয়ার বাবা জগিং করতে করতে হাসপাতালে চলে আসে স্বাধীনকে দেখার জন্য। কেবিনের মধ্যে প্রবেশ করে স্বাধীনকে আর মারিয়াকে তেমনভাবে দেখতে পেয়ে তার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজেকে সামলে নিয়ে কোনো রকমভাবে কেবিন থেকে বের হয়ে যায়। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিবে। ঠিক তখনই ডাক্তার পিছন থেকে এসে বলতে লাগে, তোর মেয়ের আচরণ ভাব খুব একটা ভালো দেখলাম না রে। ছেলেটার সঙ্গে অনেকটা ঘনিষ্ঠ সম্পর্ক
পার করতেছে দেখতেছি। আমি আবার সেই তুই বের হওয়ার পর থেকেই কেবিনে এসে ছেলেটাকে যত্ন নিচ্ছে। ওদের মধ্যে কিছু একটা আছে। আমি বলি কি, তুই তো মেয়েকে কাছ থেকে দূরে নিয়ে যা। মারিয়ার বাবা আর কোনো চিন্তা না করে হাসপাতাল থেকে বের হয়ে যায়। বাসায় যেতে তার মাথা ফেটে যাওয়ার অবস্থা। সোফায় বসে চা খাচ্ছে আর টিভির দিকে তাকিয়ে আছে, কিন্তু তার খেয়াল টিভিতে নেই, অন্যদিকে রয়েছে। অন্যদিকে স্বাধীন ঘুম ভাগতেই বুকের উপর ভার অনুভব করে বুকের দিকে তাকিয়ে দেখে মারিয়া ঘুমিয়ে আছে। স্বাধীন নিজের অজান্তে মারিয়ার মাথায় হাত বোলাতে লাগে। মারিয়ার ঘুম ভেঙে যায় মাথায় কারণ স্পর্শে পেয়ে মিটিমিটি করে তাকিয়ে দেখে স্বাধীন তার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মারিয়ার অনেকটা ভালো লাগে। মারিয়াকে নড়াচড়া করতে দেখে স্বাধীন তার মাথার উপর থেকে হাত সরিয়ে দেয়। ঘুমানোর ভান ধরতে লাগে। মারিয়া স্বাধীনের দিকে তাকিয়ে মুচকে এসে নিজেকে একটু কন্ট্রোল করে স্বাধীন মাথায় হাত বুলাতে বুলাতে ছোট্ট করে কপালে একটা কিস করে কেবিন থেকে বেরিয়ে যায় মারিয়া। কেবিন থেকে বের হয়ে যেতে দেখে স্বাধীন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। অন্যদিকে ইমরান খান এখনো সোফায় বসে একের পর এক চা খেতে লাগে আর টিভির দিকে তাকিয়ে আনমনে চিন্তা করছিল। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দরজার দিকে তাকাতে দেখে তার মেয়ে আসছে। তখনই বলতে লাগে তার মেয়েকে উদ্দেশ্য করে, কি মা, তুই কইছিলি রাতে, সকালে বের হয়েছিলি, দিন পর তোর কোনো খোঁজ খবর নেই। ফোনে কল করলাম, তোর ফোন অফ। কি হয়েছে তোর? কোথায় ছিলি? মারিয়া তার বাবার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলতে লাগে, কই আর থাকবো, দিন পর কলেজে ছিলাম, ফোনে চার্জ ছিল না। তোমাকে ফোন করে কথা বলবো, আর রাতের বেলা একটা বান্ধবীর বাসায় ছিলাম, বাসায় আসিনি। মারিয়াকে তার বাবা কোনো কিছু বুঝতে না দিয়ে মুচকি একটা কৃত্রিম হাসি দিয়ে বলতে লাগে, আচ্ছা মা, তুমি তাহলে তোমার রুমে যাও, ফ্রেশ হয়ে খাবার দাবার করে নাও, আমি অফিসে যাচ্ছি। মারিয়া তার বাবার কথা শুনে তার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে অন্যদিকে মারিয়ার বাবা অমন অবস্থায় বাড়ি থেকে বের হয়ে হসপিটালে চলে যায়। তারপর সোজা স্বাধীনে কেবিনে চলে যায়। স্বাধীন চোখ বুজে থেকে ঘুমানোর চেষ্টা করছিল। ঠিক তখনই কেউ রুমে আসার শব্দ শুনতে পায়। দরজার দিকে তাকিয়ে দেখে মারিয়ার বাবা। স্বাধীন শোয়া থেকে উঠে বসে মারিয়ার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আঙ্কেল, আপনি অযথা আসতে গেলেন কেন? আর এখন তো আপনার অফিসের সময়, এইখানে যে। স্বাধীনকে কোনো রাগ না দেখিয়ে হাসি মাখা মুখ নিয়ে স্বাধীনের দিকে তাকিয়ে বলতে লাগে, শোনো বাবা, তুমি তোমার দিকে তাকাও, আর একটাবার আমার মেয়ের দিকে তাকাও। দেখো কতটা ডিফারেন্স তোমাদের দুজনের মধ্যে। আমি সকালে এসেছিলাম তোমাকে দেখার জন্য, কিন্তু তোমাকে আর মারিয়াকে এমন অবস্থায় দেখে আমি অনেকটা ভেঙে পড়ি। তোমার কাছ থেকে কখনো এমনটা আশা করিনি। আমি সেসব কথা না হয় না বলি, যা হবার তো হয়ে গেছে। তোমার মার চিকিৎসা করার জন্য কত টাকা লাগবে? 20 লক্ষ টাকা, তাই না? আমি তোমাকে 20 লক্ষ টাকা দিচ্ছি, সঙ্গে আরও 10 লক্ষ টাকা দিচ্ছি। তুমি 30 লক্ষ টাকা নিয়ে ঢাকা থেকে তোমার গ্রামে চলে যাবে, কখনো আর ঢাকায় ফিরবে না। আমার মেয়ে তোমার সঙ্গে কন্ট্রাক্ট করার চেষ্টা করলেও কোনোভাবে তার সঙ্গে কন্ট্রাক্ট করবে না। তুমি আমাকে ওয়াদা করো। আঙ্কেল, আপনি যা ভাবছেন একদমই তা না। আপনার মেয়ে অযথা আমার সঙ্গে এমন ব্যবহার করে, কিন্তু আমি তার কথায় কেন রাজি না। মায়ের চিকিৎসা করার জন্য 20 লক্ষ টাকা লাগবে। আমাকে 20 লক্ষ টাকা দিলে আমি অনেকটা উপকৃত হব। আপনাকে সময় মতো আমি 20 লক্ষ টাকা ফিরিয়ে দেব, যদি কোনো দিন জোগাড় করতে পারি। আমাকে ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকা দিতে হবে না, 20 লক্ষ টাকা দিলেই হবে। আমি এখনই ম্যানেজারকে ফোন করে এখানে টাকা আনার জন্য বলছি। তুমি আর আমার বাসাতেও যাবে না, সোজা এখান থেকে তোমার গ্রামে চলে যাবে। কথাটা বলে মারিয়ার বাবা কেবিন থেকে বের হয়ে যায়। তারপর ম্যানেজারকে ফোন করে টাকা আনতে বলে। একটু পরে ম্যানেজার টাকা নিয়ে চলে আসে। তারপর স্বাধীনকে টাকা দিলে তা নিয়ে স্বাধীন হাসপাতাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিতে যাবে। ঠিক তখনই পিছন থেকে মারিয়ার বাবা তাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুমি অনেক ভালো, তোমার মতো সব ছেলে আমি কখনোই এর আগে দেখিনি। কিন্তু আমি আমার মেয়েকে কখনো কোনো ছেলের হাতে দেখতে চাইবো না, যে ছেলে আমার মেয়েকে ঠিকমতো ভাত কাপড় দিতে পারবে না। আমার মেয়ের প্রত্যেক দিনের খরচ করে তোমার 1 মাসের টাকার সমান। আর হাতে যদি কোনো প্রয়োজন পড়ে, এই নাম্বারটা নিয়ে যাও, আমাকে ফোন করো,
তাহলেই হবে। তারপর স্বাধীন পেছন ফিরে মারিয়ার বাবার কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে যায় বাস টার্মিনালে। এসে বাসের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই তার ফোন বাজতে লাগে। স্বাধীন ফোন রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে কান্না ভেসে আসতে লাগে। স্বাধীন ভালোভাবে নাম্বারটা দেখে বলতে লাগে, কি হয়েছে রে? তোরা কান্না করছিস কেন? আপু, কি হয়েছে আমাকে বল। ভাইয়া, তুমি কোথায় আছো? জলদি বাসায় এসো, মা অনেক অসুস্থ। হ্যাঁ, আমি বাসায় আসছি, তুই মাকে নিয়ে হাসপাতালে যা। আমি সৌরভকে ফোন করে বলে দিচ্ছি আমি বাস কাউন্টারে বসে আছি, 4 ঘন্টা পর বাসায় গিয়ে পৌঁছাবো। ঠিক তখনই বাস চলে আসে। স্বাধীন গিয়ে বাসে বসে পড়ে। বাস চলতে থাকে তার আপন গতিতে। কিন্তু সামিয়া কান্না করলো কেন? এর আগে তো মা বহুবার অসুস্থ হয়ে পড়েছিল, সে তো অমনভাবে কান্না করেনি। স্বাধীনে কিছুই বোধগম্য হচ্ছে না। আনমনে বাহিরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু বের হয়। স্বাধীন নিজেও বুঝতে পারে না সে কেন কান্না করছে। ঠিক তখনই পুনরায় ফোন বাজতে লাগে। ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সৌরভ ফোন করেছে। কল রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে বলতে লাগে, তুই কোথায় আছিস? জলদি বাসায় চলে আয়। আর চাচি অনেক অসুস্থ, তোর কথা অনেক জিজ্ঞাসা করছে। তাহলে মার কাছে ফোনটা দে, আমি কথা বলি। না, দেওয়া যাবে না, জলদি বাসায় চলে আয়। হ্যাঁ, আসছি রে, আর মাত্র 1 ঘন্টা সময় লাগবে। কথাটা বলে স্বাধীন ফোন রেখে দেয়। প্রায় 1 ঘন্টা পর বাসের সামনে গিয়ে পৌঁছায়। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বাড়ির উঠোনের সামনে যেতেই দেখে অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে খাটিলায় রাখা উঠানের মাঝখানে স্বাধীনকে দেখতে পেয়ে তার ছোট বোন সাওয়ার মিয়া দৌড়ে এসে স্বাধীনকে ধরে কান্না করতে করতে বলতে লাগে, ভাইয়া রে, আমাদের এই পৃথিবীতে আর কেউ রইল না রে। একটা মা ছিল, সেও মারা গেল। এখন কাকে নিয়ে বাঁচবো আমরা? আমাদেরকে নিয়ে কে এত চিন্তা করবে? আমাদেরকে কে দেখাশোনা করবে রে? সামিয়ার কথা শুনে স্বাধীনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার হাত থেকে ব্যাগটা মাটিতে পড়ে যায়। তারপর খাটিলার কাছে গিয়ে দেখে তার মার লাশ। স্বাধীন তার মুখ ধরে কান্না করতে করতে বলতে লাগে, মা, তুমি এত কষ্ট করে আমাদেরকে মানুষ করলে, আমরা একটু তোমাকে শান্তিতে থাকতে দিলাম না। সারা জীবন ভর তুমি কষ্ট করলে। বাবা চলে যাওয়ার পর থেকে তুমি আমাদেরকে বিন্দুমাত্র বাবা নেই অনুভব করতে দাওনি। যখন যা লাগতো তুমি এনে দিতে, যতই কষ্ট হোক না কেন। আর তুমি চলে যাচ্ছ আমাদেরকে ছেড়ে। কত কষ্ট হচ্ছে মা, তুমি জানো? স্বাধীন তার মার মুখ ধরে কান্না করতে করতে বলতে লাগে। কথাগুলো বলে স্বাধীন অঝরে কান্না করতে লাগলো। সৌরভ স্বাধীনকে সান্ত্বনা দিতে লাগে, কিন্তু স্বাধীন তার কথা শুনতে নারাজ। তারপর স্বাধীনের মাকে গ্রামের সবাই খাটিলাতে করে কবরস্থানে নিয়ে যায়। তারপর কবরস্থ করে স্বাধীন কবরস্থানের সামনে থম মেরে বসে থেকে সৌরভ এসে স্বাধীনের কাঁধে হাত রেখে বলতে লাগে, দেখ, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোর বাবাও চলে গেছে। তুই সেদিন নিজেকে যেভাবে সামলিয়ে নিয়েছিলি, এখনও সেইভাবে নিজেকে সামলে নে তুই। যদি এইভাবে ভেঙে পড়িস, তাহলে শামীমার কি অবস্থা হবে একবার লক্ষ্য করেছিস? মেয়েটি সেই সকাল থেকে না খেয়ে বসে আছে। বিকেল গড়িয়ে রাত চলে গেল। এখন এখান থেকে চল। তারপর স্বাধীন উঠে নিজেকে সামলে নিয়ে চোখ মুখ মুছে কবরস্থান থেকে বের হয়ে যায়। বাসায় গিয়ে দেখে এখনো অনেকে বাসার মধ্যে ভিড় করে আছে। সবাই হয়তোবা সামিয়াকে সান্ত্বনা দিচ্ছে। স্বাধীন যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক বৃদ্ধ আঙ্কেল এসে স্বাধীনকে সান্ত্বনা দিতে লাগে। বাবা, তোমাকে কি করে সান্ত্বনা দেব তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তোমার যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ডাকবে, আমরা হাজির হয়ে যাব তোমার সামনে। কথাটা বলেই বৃদ্ধ আঙ্কেলটা চলে যায়। এক এক করে বাসা থেকে সবাই চলে যায়। স্বাধীন খাবারের বাটি নিয়ে এসে সামিয়াকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু খেতে চায় না। স্বাধীনকে ধরে অঝরে কান্না করছে। তারপর স্বাধীন খাবারের বাটি নিয়ে রেখে সামিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, দেখ বোন, মানুষ তো চিরস্থায়ী না। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন আমিও মরে যাব, একদিন তুইও মরে যাবি। তাই বলে কি না খেয়ে থাকবি? না খেয়ে থেকে নিজের দিকে একবার খেয়াল করেছিস কি অবস্থা হয়ে গেছে তোর? এদিকে আয়, খাইয়ে দিয়ে আমি। তুই না খাইলে কিন্তু আমিও খাবো না।
স্বাধীনের কথা শুনে সামিয়া মুচকি হাসি দেয়, তারপর নিজের সামনে নিয়ে খাবার খেতে লাগে। তারপর সামিয়া স্বাধীনকে খাবার খাইয়ে দিতে লাগে। এভাবে কেটে যায় 5টা বছর। 5 বছর পর এই তোমাদের সমস্যা কি? প্রত্যেক দিন এইভাবে দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে রেডিং দাও? তোমাদের লজ্জা করে না? তোমাদের বাসায় কি মা বোন নেই? কলেজে তোমরা আসো কি এইসব করার জন্যে? আমি কিন্তু তোমাদের হয়ে প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ দেব। তারপর আমি দেখি তোমাদের কি করে এই কলেজে পড়ালেখা করাই। ম্যাডাম, আপনার কাজ আমাদেরকে শিক্ষা দেওয়া আমাদের ক্লাসরুমের মধ্যে, কিন্তু বাইরে না। আপনি আপনার কাজ করেন আর আমরা আমাদের কাজ করি। আর কি বললেন? আমাকে কলেজ থেকে বের করে দেবেন? হাসি পেল। আপনি আমাকে কলেজ থেকে বের করে দেবেন? আমি কি, আপনি হয়তো জানেন না, আমি কলেজের সভাপতির ছেলে। আমাকে দেখে স্বয়ং প্রিন্সিপাল স্যারও ভয় পায়, আর সেই কিনা আমাকে কলেজ থেকে বের করে দেবেন? ম্যাম, হাসেন তো। এই জানোয়ারের বাচ্চাগুলোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এরা অনেক খারাপ। পরে দেখবেন আপনার সঙ্গেও এরা বিয়াদবি শুরু করেছে। চলেন এখান থেকে। এদের সামনে থেকে এদের এইভাবে শায়েস্তা করা যাবে না। সামিয়া মারিয়ার হাত চেপে ধরে সেখান থেকে নিয়ে চলে আসে। সামিয়া ক্লাসরুমে চলে যায়। অন্যদিকে মারিয়া সোজা প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগে, স্যার, আপনাকে এত করে বলছি কিন্তু আপনি কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। ছেলেগুলোর ব্যবহার দিন দিন জঘন্য হচ্ছে। ওদের অতিষ্ঠ কোনো মেয়ে ঠিকমতো কলেজে আসতে পারে না। প্রত্যেক দিন কলেজে গেটের সামনে দাঁড়িয়ে থেকে মেয়েদের সঙ্গে বাজে কথা বলবে, বাজে লিখে দিবে। আজকে তো আমার সামনে একটা মেয়ের স্কার্ফ ধরে টান দিয়েছে। মারে, কি করব আমার বল? আমার হাত তো বাঁধা। ওই ছেলেগুলোর সঙ্গে কখনোই পেরে উঠতে পারবো না। ওদের ডান হাত এই শহরের আন্ডারওয়ার্ল্ডদের বড় ডন। সবাই তাকে দেখে ভয় পায়, আমরাও তাকে দেখে ভয় পাই। আর বিশেষ কথা হলো, ও ছেলেটা হচ্ছে আমাদের কলেজের সভাপতি ছেলে। এজন্য একটু দাপট দেখে চলাফেরা করে। মুখ বুজে সহ্য করা ছাড়া কিছুই করতে পারে না। কিন্তু আমি করব না। আমার বাবার সম্পর্কে আপনি তেমন একটা ধ্যান রাখেন না। কালকে থেকে দেখবেন ছেলেগুলো প্রত্যেকটা মেয়েকে সম্মান করে চলবে। মা, এমন কিছু করো না যাতে তোমার নিজের বিপদ ডেকে নিয়ে আসো। নিজের দিকে খেয়াল রেখে কাজ করো। কথাটি বলে মারিয়া কেবিন থেকে বের হয়ে আসে। তারপর তার বাবাকে ফোন করে। ছেলেদের বিষয়ে সব কথা বলতে লাগে। মারিয়ার বাবা আগে আন্ডারওয়ার্ল্ডের বড় দল ছিল। সে থেকে সবাই তাকে অনেক সম্মান করে। কিন্তু একদিন মারিয়ার মা ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যাওয়ার সময় বলেছিল আন্ডারওয়ার্ল্ড লাইন থেকে সে যেন সরে আসে, খুন খারাপে যেন আর না করে। সে থেকে মারিয়ার বাবা ভালো মানুষ হয়ে সমাজে চলাফেরা করে। মারিয়ার বাবা কথাটা শুনে অনেকটা রেগে যায়। তারপরে কেউ একজনকে ফোন করে। দেখ, তোরা যেভাবেই পারিস এই ছেলেগুলোকে ধরে এমনভাবে মারবি যেন ও চলাফেরা করতে না পারে। ঠিকমতো 1 মাস মেয়েদের দিকে কখনো যেন খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না। ওর বাবার পরিচয় কেন, ওর নিজের পরিচয় দিতেও যেন মানুষের সামনে কাঁপাকাঁপি করে। ওকে স্যার, কালকে থেকে দেখবেন ছেলেগুলো সকলকে সম্মান করে চলছে। তাহলে আমি ফোন রাখি, আর কোনো দরকার পড়লে আমাকে ফোন করবেন। মারিয়ার বাবা ফোন রেখে দেয়। কেবিনের মধ্যে বসেছিল। ঠিক তখনই কেবিনের মধ্যে মারিয়ার বাবার ম্যানেজার প্রবেশ করে মারিয়ার বাবাকে বলতে লাগে, স্যার, আজকে শেখ ইন্ডাস্ট্রিজের সঙ্গে ডিল রয়েছে। যে ডিলটা করার জন্য আমরা পিকআপ তো 1 বছর ধরে ওয়েট করেছিলাম। তারা আজকে ফোন করে আমাদেরকে তাদের কোম্পানিতে যেতে বলেছে। আমাদের প্রোডাক্টের স্যাম্পলগুলো নিয়ে যেতে। তাদের যদি পছন্দ হয় তাহলে তারা অনেক চড়া দামে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে। তাহলে আমি গিয়ে প্রোডাক্টের স্যাম্পলগুলো প্রস্তুত করছি, আর আপনি রেডি হয়ে নিন, এখনই বের হব। কথাটি বলে কেবিন থেকে ম্যানেজার বের হয়ে যায়। অন্যদিকে মারিয়ার বাবা ফ্রেশ হয়ে নিচে বের হয়ে বাইরে এসে দেখে ম্যানেজার দাঁড়িয়ে আছে। তারপর তাকে নিয়ে বেরিয়ে যায়। সে ইন্ডাস্ট্রির মেন কার্যালয়। ইন্ডাস্ট্রির কোম্পানিতে গিয়ে দেখে অনেক মানুষ ভিড়, শুধু তাদের সঙ্গে ডিল করার জন্য। সেদিনটা অত খামখেয়ালিপনা করে না। ভালো মালামাল আর সুন্দর প্রোডাক্ট ছাড়া কখনোই কারোর সঙ্গে ডিল করে না। এই অল্প দিনে শেখ ইন্ডাস্ট্রি পৃথিবীর মাঝে নাম করে ফেলেছে। তাই এখন বাংলাদেশ স্টপন দখল করে রেখেছে। মারিয়া আর তার বাবার জানার অতি আগ্রহ মারত। 24 বছরের একটা ছেলে মাত্র 4 বছরে কোম্পানি খুলে সেটা আবার বাংলাদেশের টপ 1-এ নিয়ে গেছে।
তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কেবিনের বাইরে বসে আছে। তখনই মারিয়ার বাবার ডাক আসে। কেবিনে মারিয়ার বাবা আর ম্যানেজার প্রবেশ করে চেয়ার টেনে সামনে বসে পড়ে। অন্যদিকে শেখ ইন্ডাস্ট্রির মালিক পত্রিকা পড়ছিল। মুখের সামনে থেকে পত্রিকাটা সরাতেই মারিয়ার বাবা অবাক হয়ে সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে আছে। মুখ ফসকে বের হয়ে যায়। বাবা স্বাধীন, তুমি এখানে তাহলে? তুমি কি সেই ইন্ডাস্ট্রির মালিক? স্বাধীন মারিয়ার বাবাকে এখানে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তারপর নিজের চেয়ার থেকে নেমে মারিয়ার বাবার সামনে এসে তার পা ধরে সালাম করতে করতে বলে, জি স্যার, আমি সেই স্বাধীন যাকে দরিদ্র বলেছিলেন, যার মার চিকিৎসা করানোর জন্য 20 লক্ষ টাকা দিয়েছিলেন। আমিই সে। তুমি এইখানে? আই এম নট বিলিভ দিস বয়। মারিয়ার বাবার কথা শুনে স্বাধীন মুচকি একটা হাসি দেয়। তারপর তার চেয়ারে গিয়ে বসে টেবিলের উপর থাকা কলিং বেলটা বাজাতেই সেখানে পিয়ন চলে আসে। তারপর পিয়নকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, আজকে আর কারোর সঙ্গে দেখা করব না। আজকে ভালো লাগছে না। আমার বাইরে যারা আছে সবাইকে যেতে বলুন। পিয়ন স্বাধীনের কথা শুনে বাহিরে গিয়ে সবাইকে চলে যেতে বলে। সবাই চলে যায়। অন্যদিকে স্বাধীন মারিয়ার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, স্যার, আজকে এইসব যা দেখছেন সব আপনার। আপনি আমাকে 20 লক্ষ টাকা দিয়েছিলেন। আপনি আমাকে 20 লক্ষ টাকা দিয়েছিলেন না? সেই টাকা থেকে আজ 20,000 কোটি টাকার মালিক আমি। হতে গেলে সব কিছু আপনার জন্য। আমি শুধু বুদ্ধি খাটে ইউজ করেছি। কেন বাবা? তুমি তো তোমার মায়ের চিকিৎসা করানোর জন্য 20 লক্ষ টাকা নিয়েছিলে। তার মানে তুমি কি তোমার মার চিকিৎসা করাওনি? মারিয়ার বাবার কথা শুনে স্বাধীন উপরের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, না স্যার, আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে বাসে উঠতে যাব, ঠিক তখনই বাস থেকে ফোন আসে মা অনেক অসুস্থ। টাকা নিয়ে যেতে যেতে মা মারা গেছে। অনেকটা ভেঙে পড়ি। ছোট্ট বোনের দিকে তাকিয়ে নিজেকে সামলে নেই। তারপর ঢাকায় চলে আসি। 20 লক্ষ টাকা দিয়ে ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি। সেই থেকে আজ এতদূর পর্যন্ত এসেছে। আমি তোমার চোখে স্পষ্ট বিজয়ের লক্ষণ দেখেছিলাম। তুমি অনেক বিনয়ী, তুমি অনেক সৎ। এর জন্যই তুমি আজ এইখানে আসতে পারছো। তোমার কোম্পানির প্রোডাক্ট সবাই চোখ বুজে কিনতে পারে, অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট কিন্তু কিনতে পারে না বলেই সেসব কথা। আই এম এক্সট্রিমলি সরি। সেদিন তোমাকে অপমান করে 20 লক্ষ টাকা দিয়ে হাসপাতাল থেকে বের করে দিয়েছিলাম তার জন্য। না, স্যারকে বলেছেন এগুলো? আপনি সেদিন আমাকে কোথায় আপনি অপমান করেন? শুধু নিজের মেয়ের ভালো চেয়ে আমাকে তার কাছ থেকে সরিয়ে দিয়েছিলেন। আর সেই কারণেই আজ আমি সফল। তা স্যার, মারিয়া ম্যাডাম এখন কেমন আছে? হ্যাঁ, অনেক ভালো আছে। তারপর স্বাধীনের সঙ্গে টুকটাক অনেক কথা বলতে লাগে মারিয়ার বাবা। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। মারিয়ার বাবার কোম্পানির সঙ্গে ডিলটা কনফার্ম করলো। মারিয়ার বাবা কোম্পানি থেকে বের হয়ে বাইরে এসে তার মেয়েকে ফোন করে। ওই পাশে মারিয়া ফোন রিসিভ করতে মারিয়ার বাবা বলতে লাগে, মারে, আজকে স্বাধীনকে দেখলাম। কথাটা শুনে মারিয়ার হৃদয়ের এক কোণে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। বাবা, তুমি স্বাধীনকে দেখেছো? কোথায় বাবা, কোথায় বলো আমাকে। তারপর মারিয়ার বাবা মারিকে স্বাধীনের লোকেশন দিয়ে দেয়। অন্যদিকে কলেজ থেকে তাড়াহুড়ো করে বের হতে যাবে, ঠিক তখনই সামিয়ার সঙ্গে ধাক্কা লাগে। নিজেকে সামলে নিয়ে মারিয়া বলে, সরি, দেখতে পাইনি। ম্যাম, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন আপনি? তারপর মারিয়া লোকেশনটা বলে সামিয়া শুনে অবাক হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, ম্যাম, আমি বাসায় যাব, ভালো লাগছে না, এজন্যই ক্লাসরুম থেকে বের হয়েছি। আমার বাসায় দিকে, আপনি যদি একটু নামিয়ে দিতেন। আচ্ছা, তাহলে তুমি আসো, আমি তোমার বাসার সামনে তোমাকে নামিয়ে দিয়ে না হয় আমার গন্তব্যস্থলে যাব। তারপর মারিয়া সামিয়াকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। মারিয়া একটা স্কুলের সামনে সে গাড়ি ব্রেক করে। স্কুলের সামনে সামিয়া গাড়ি ব্রেক করতে দেখে মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, ম্যাম, এখানে গাড়ি দাঁড় করলেন কেন? তুমি তো আমার মুখ থেকে অনেক আমার ছেলের কথা শুনছো, কিন্তু কখনো দেখোনি, কিন্তু আজ দেখবে। চলো। কথাটি বলে সামিয়াকে নিয়ে স্কুলের মধ্যে চলে যায়। ক্লাসরুমের মধ্যে ঢুকে মারিয়া একটা সুন্দর বাচ্চাকে কোলে তুলে নিয়ে আসতে লাগে। সামিয়ার কাছে এনে বলতে লাগে, এইটাই হলো আমার বেবি। তারপর মারিয়া তার বাচ্চাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে।
সামিয়াও পিছু পিছু গাড়িতে উঠে বসে। তারপর গাড়ি চলতে লাগে তার আপন গতিতে। সামিয়া মারিয়ার দিকে একবার তাকিয়ে দেখে, তার মুখে মুচকি হাসি। সামিয়া সেই দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, ম্যাম, আপনাকে আজ এত হাসি খুশি দেখাচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি তো সচরাচর এত হাসি খুশি থাকেন না, কি হয়েছে? আসলেই তোমাদের স্যার অর্থাৎ আমার বাচ্চার বাবা আমাকে ভুল বুঝে আমাকে রেখে চলে গিয়েছিল। দীর্ঘ 5 বছর পর আমি তার লোকেশন জানতে পেরেছি, তাই সেখানে যাচ্ছি আমি। তোমার স্যার নিজেও জানে না এইটা, যে তার না জানি তুমি দেখে তাহলে কত ডাইনা খুশি হবে। তারপর সামিয়ার একটু অনুশোচনাবোধ কাজ করে। নিজের মধ্যেই নিজেকে সামলে নিয়ে সামিয়া বলতে লাগে, আচ্ছা ম্যাম, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। আপনি কি আপনার সম্পর্কে আমাকে কিছু বলবেন? স্যারের নাম কি আর সে কি কাজ করে? তোমাদের স্যারের নাম স্বাধীন শেখ, ইন্ডাস্ট্রির মালিক। কি ম্যাম, সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আগে তোমাদের স্যার এমন ছিল না, অনেক গরিব ছিল। জানি না হঠাৎ করে এত বড়লোক কোটিপতি কি করে হয়ে গেল। আজ কাজ করছিলাম ঠিক তখনই বাবা ফোন করে বলল স্বাধীনকে এসে দেখেছে এই ঠিকানায়, আমি তাই সেখানে যাচ্ছি। সামিয়ার সঙ্গে কথা বলতে বলতে মারিয়া লোকেশনে গিয়ে চলে আসে। গাড়িটা ব্রেক করে নেমে যায়। তার ছেলেকে কোলে তুলে নিয়ে স্বামীকে উদ্দেশ্য করে বলতে লাগে, তাহলে তুমি বাসায় চলে যাও, আমি ভিতরে যাব। কথাটা বলে মারিয়া কোম্পানির ভিতর ঢুকে পড়ে। গেটে দারুণ অনেকবার দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু দারোয়ানকে কিন্তু মারিয়া সবাইকে পাশ কাটিয়ে কোম্পানির ভিতর প্রবেশ করে। তারপর ম্যানেজারকে ডাক দিয়ে বসের কেবিন কোনটা সেটা জিজ্ঞেস করতে ম্যানেজার বলে দেয়। খট করে দরজা খুলে কেবিনের মধ্যে ঢুকে দেখে স্বাধীন ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ খট করে দরজা খোলায় সামনের দিকে তাকিয়ে দেখে দাঁড়িয়ে আছে তারপর একটা ফুটফুটে সন্তান, আনুমানিক বয়স 4 থেকে 4.5 বছর হবে। মারিয়া স্বাধীনের কাছে গিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে এলোপাথারি চুমু খেতে লাগে। স্বাধীন বিরক্ত হয়ে মারিয়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলতে লাগে, কি আপনি আর আপনার সাহস কি করে হয় আমাকে এসে জড়িয়ে ধরে আমাকে কিস করার? তুমি আমাকে চিনতে পারছো না? আমি মারিয়া। আমি মারিয়া নামের কাউকে চিনি না, আপনি এখন এখান থেকে আসতে পারেন। মারিয়া স্বাধীন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল। ঠিক তখনই মারিয়া স্বাধীনের ছেলে স্বাধীনের কাছে এসে তার হাত চেপে ধরে বলতে লাগে, বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন আমার বন্ধুরা সবাই আমাকে কত না কথা বলেছে, তোর বাবা নেই এইসব বলে। তুমি আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারলে বাবা? ছেলেটার কথা শুনে স্বাধীন নেমে সেই থমকে যায় ছেলেটার দিকে। ভালোভাবে তাকিয়ে দেখে একদম তার মতো দেখতে হয়েছে। ছেলেটাকে কোলে তুলে নিয়ে এলোপাথারি মুখে চুমু খায়। স্বাধীন তার ছেলেকে জড়িয়ে ধরে বলতে লাগে, কে তোমার বাবা? আর আমাকে তুমি বাবা বলছো যে? তুমি আমার বাবা আমি জানি। মা অনেক রাতে রাতে তোমার ছবি নিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করতো, আমি ঘুম থেকে উঠে দেখতাম। এই যে আমার মা, তুমি আমার বাবা, আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি প্লিজ আমাদেরকে ফেলে যেও না। ছেলেটার কথা শেষ হতেই স্বাধীন এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকায়। মারিয়া মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। স্বাধীন তার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগে, না বাবা, তোমাদেরকে ছেড়ে আর কোথাও যাব না আমি। আর তুমি কি দেখছো? আমি তো আর কারো কিছু হই না। সে আমাকে জড়িয়ে ধরে 5 বছরের অনুশোচনা কাটাবে, ছেলে পেয়েছে, এতেই হবে। কথাটি বলিয়ে মারিয়া অন্য পাশ ফিরে তাকায়। স্বাধীন ছেলেকে কোলে তুলে মারিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিতে লাগে। ঠিক তখনই খট করে দরজা লাগানোর শব্দ শুনতে পায়। দরজার দিকে তাকিয়ে দেখে সামিয়া। মারিয়া একটু অবাক হয়ে সামিয়াকে উদ্দেশ্য করে বলে, সামিয়া, তুমি এখানে যে আর তুমি বাসায় যাওনি? আমার তো একই প্রশ্ন। ভাইয়া, তুমি বিয়ে করেছো আমাকে না জানিয়ে, তাও 5 বছর আগে। মারিয়া, তুমি সামিয়াকে চিনো? চিনবো না কেন? সামিয়া তো আমাদের কলেজে লেখাপড়া করে, চিনবো না কেন? ভাইয়া, তুমি কিন্তু আমার প্রশ্ন পাশ করতে যাচ্ছ। আমার উত্তরটা আমাকে দাও। শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে। তারপর স্বাধীনের কোল থেকে তার ছেলেকে নিজের কোলে নিয়ে বলতে লাগে, তোমাদের দুজনের সঙ্গে আমার কোনো কথা নেই। আরে, আমার ভাস্তিকে নিয়ে আমি গেলাম, তোমরা এখানে থাকো। বাসায় গেলে কিন্তু তোমাদের খবর আছে। কথাটা বলে স্বাধীন তার ছেলেকে নিয়ে সামিয়া কেবিন থেকে বেরিয়ে যায়। সামিয়া কেবিন থেকে বের হয়ে যেতেই স্বাধীনকে জড়িয়ে ধরে কিস করতে লাগে।